অবশ্যই আমরা প্রমাণ করতে পেরেছি পুঙ্খানুপুঙ্খভাবে, সন্দেহাতীতভাবে, এবং এর সাথে এডিশনালি 106-এর অধীনে যে বার্ডেন অফ প্রুফ, যে কি কারণে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন তারা দেয়নি। তার ফলে যেটা হলো, দুই দিক থেকে এই মামলা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। প্রশ্নই আসা, আমি আর্গুমেন্টে বলেছি, একটু আগেও আমি বলেছি যে 4টা স্টেজ মোট, সেই স্টেজের মধ্যে প্রথম স্টেজে যদি আসামি না বলে তাহলে ধরে নিতে হবে পরের স্টেজটা হলো আসামি জেলখানায় যায়, জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। কোনো সুযোগ ছিল না এবং কোনো সুযোগ নাই। তা যখন এই তাদের যে সংশ্লিষ্ট ঘটনাস্থল অর্থাৎ ফ্ল্যাটে ছিলেন এবং তার থাকা অবস্থায় যেহেতু রামিসা আক্তার এই শিশু ভিক্টিমের ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, তাহলে ওনার একটা পদক্ষেপ, যে কোনো পদক্ষেপই নিতে পারতেন। ফর এক্সাম্পল, দরজা খুলে চিৎকার করতে পারতেন, জানালা দিয়ে চিৎকার করতে পারতেন। যেহেতু দরজার অপোজিট দরজাই হলো রামিসা ভিক্টিমের পিতামাতার ফ্ল্যাট, এই ছোট্ট একটি কথা যদি ভিতর থেকেও বলতেন, তাও কিন্তু তার বাবা মা সচেতন হয়ে, অন্ততপক্ষে মা যেহেতু ছিল সচেতন হয়ে, সবাই মিলে প্রিভেন্ট করতে পারতো। এই যে প্রিভেন্টিভ অ্যাকশন, এটাকেই বুঝিয়েছি যে উনি কোনো প্রকার প্রিভেন্টিভ অ্যাকশন নেননি। কাঠগড়ায় 2 নম্বর আসামি 1 নম্বর আসামির উপর তেড়ে গিয়েছিলেন যখন এই মামলার বিভৎসতা জিনিসগুলো দেখানো হয়েছিল আর্গুমেন্টের সময়। আর এই বিষয়টি মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন যে আর্গুমেন্টের সময় আসামিদের উপস্থিত থাকা ম্যান্ডেটরি না। যদি আবারও আসামি 2 জনের মধ্যে যে কেউ এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে নিচে যে আদালতখানা আছে সেখানে রেখে আর্গুমেন্ট করা সম্ভব হবে। সুতরাং আপনারা শান্ত থাকেন, এই কথা মাননীয়। ধন্যবাদ।